আমার এক ফ্রেন্ড তখন আমার আগে কান্না শুরু করলো, তারপর ওর কান্না দেখে আমি কান্না শুরু করে দিলাম। প্রথম থেকে একটা দিকে ফোকাসড ছিলাম যে মেডিকেলে চান্স পাওয়া লাগবে। আমার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখতাম, অথবা সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো আছে ওইগুলো ডিলিট করে রাখতাম। একটা জেদও ছিল যে আমি যেহেতু এটা টার্গেট নিচ্ছি, আমি ওই টার্গেট ফিল আপ না করে আমি বাড়িতে যাব। প্রস্তুতির সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? ভর্তি পরীক্ষার 1 মাস আগে যখন আমি ডেঙ্গুতে আক্রান্ত হই, প্রথম অবস্থায় আমি খুবই আতঙ্কিত হই। 10 দিন যে গ্যাপ পড়লো, ওই গ্যাপটাকে আমি আসলে ফিল আপ করতে পারবো কিনা। পড়াশোনার কোন পদ্ধতি বা কৌশলটা আপনার মনে হয়েছে যে সবচেয়ে বেশি কাজে দিয়েছে? প্রশ্ন অ্যানালাইসিস করে পড়া এবং ভুলগুলো ভালোভাবে অ্যানালাইসিস করা। যদি মেডিকেলে চান্স না পেতেন তাহলে কি করতেন? যদি আমি কোনো কারণে ডাক্তারি পেশায় প্রফেশনে না থাকতাম, তাহলে অবশ্যই আমি একটা পুকুর করে মাছ চাষের চেষ্টা করতাম। ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থেকে হঠাৎ ডাক্তার হওয়ার সিদ্ধান্ত, এরপর রাত দিন এক করে পড়াশোনার প্রস্তুতি, আর ফলাফল মেডিকেল ভর্তি পরীক্ষায় 91.25 নম্বর পেয়ে দেশ সেরা। নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামের সন্তান তিনি। এসএসসিতে জিপিএ 5, এইচএসসিতেও গোল্ডেন 5 পেয়েছেন। আজ আমাদের সঙ্গে আছেন সেই মেধাবী মুখ জাহাঙ্গীর আলম শান্ত। শান্ত, স্বাগতম আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সম্প্রতি ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন আপনি, সামনেই ক্লাস, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে বাংলাদেশের এত স্টুডেন্টের মধ্য থেকে উনি আমাকে বেছে নিয়েছেন আর আমাকে মনোনীত করেছেন। যে ফার্স্ট হওয়া তো আসলে ভাগ্যের ব্যাপার, অনেকটা পড়াশোনার পাশাপাশি ভাগ্যেরও দরকার, আল্লাহর রহমতেরও দরকার। তো আল্লাহ যেহেতু আমাকে এই জায়গায় আসীন হতে মনোনীত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। কখনো ভেবেছিলেন যে প্রথম হবেন বা এরকম জেদ কাজ করেছিল? আসলে পরীক্ষার আগে তো ওরকমভাবে ভাবি নাই যে প্রথম হব, কিন্তু পরীক্ষার দেওয়ার পরে যখন আমি বিভিন্ন কোচিংয়ের সাথে মিলালাম যে আমার কয়টা হতে পারে, কারেক্ট কয়টা হতে পারে, তো যখন দেখলাম যে 92-93টা কারেক্ট হতে পারে, তো তখন এটা যখন আমি আমার বন্ধু বান্ধবের সাথে বললাম যে আমার তো এরকম হতে পারে, তখন তারাই বলতো যে হয়তো তুই তো ফার্স্ট হয়ে যেতে পারিস। তো তখন একটা আশা ভিতরে ছিল যে হয়তো তো হতেও পারে, ফার্স্ট হতেও পারি। মানে এটা হচ্ছে পরীক্ষার পরে। প্রথম যখন খবরটা পেলেন যে প্রথম হয়েছেন, খবরটা কিভাবে পেয়েছেন বা তখন অনুভূতিটা কেমন কাজ করলো একদম? আমাদের ফলাফল ঘোষণার কথা ছিল হচ্ছে 2টায়, দুপুর 2টায়, কিন্তু আমাদের ফলাফল ঘোষণা করতে একটু দেরি হয়। 5টার দিকে ফলাফল প্রকাশ হয়। আমি তো 2টা থেকেই চেষ্টা করতেছি, জোহরের নামাজ পড়েই আমি চেষ্টা করতেছি যে রেজাল্ট কি বের হয়েছে কিনা দেখার জন্য। তো তারপর যখন দেখলাম যে 2টায় রেজাল্ট বের হচ্ছে না, তারপর একটু দেখলাম যে ফেসবুকে যে আসলে কেন রেজাল্ট বের হতে দেরি হচ্ছে, তখন দেখলাম যে আসলে 5টায় রেজাল্ট বের হবে বলছে। তো তখন আমার যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড, ওইটা আমি আবার ক্রোমের মধ্যে আমি কপি করে রেখেছিলাম। তারপর যখন 5টা বাজে, 5টার দিকেই এক্স্যাক্টলি আমার মনে হয় যে 5টার দিকে আমি আবার ওয়েবসাইটে ঢুকি। ওয়েবসাইটে যেহেতু আমার কপি করা ছিল, আমি শুধু পেস্ট করে তারপর যখন দেখছি, আমার আসলে প্রথমে রেজাল্টের যেই মেরিট পজিশন, ওইটার দিকে প্রথম নজর যায়, অন্য কিছুতেই নজর যায় না। প্রথম হচ্ছে মেরিট পজিশনে যাই। যখন দেখি যে 1, তখন আমি কিছু বুঝতে পারি না যে কী করব এখন। তারপরে আবার রিফ্রেশ দিয়ে আবার কপি পেস্ট করে আবার দিই, তখন যে কনফার্ম যে 1। তারপরে আমার সাথে ছিল আমার মামা ছিল, আমার বন্ধু ছিল, সবাইকে বললাম আমি তো প্রথম হয়েছি। তারপর তারাও তারা আমার থেকে বেশি উত্তেজিত হয়ে বললো তখন। তো আমার এক ফ্রেন্ড তখন আমার আগে কান্না শুরু করলো, তারপর ওর কান্না দেখে আমি কান্না শুরু করে দিলাম, এরকম একটা অবস্থা। আপনার অনুপ্রেরণায় কারা ছিলেন বা বাবা মায়ের অনুপ্রেরণা কেমন ছিল, এই গল্পটা যদি একটু বলতেন। আমার অনুপ্রেরণা সবচেয়ে বড় যদি কোনো অনুপ্রেরণা থাকে, সেটা হচ্ছে আমার মা বাবা। কারণ আমি আমার মা বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রথমে বলেছিলাম যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। আমার মা বাবা না করে নাই যে তুই ইঞ্জিনিয়ারিং কেন পড়বি, মেডিকেল কেন নয়, ওরকম কিছু বলে নাই। পরে যখন আবার বললাম যে না, আমি মেডিকেলে মনে হয় আমার জন্য ভালো হবে, মেডিকেলে পড়বো, তো তখন আমার মা বাবা ওইটাতে আমাকে না বলে নাই। তো আমি যেহেতু তাদের কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমার ভালো কিছু করা লাগবে এবং আমি ওই দিকে যাব, তো ওই প্রতিশ্রুতির জায়গা থেকে আমি সবচেয়ে বড় অনুপ্রেরণাটা পেতাম। আপনার বাবা মা সম্পর্কে যদি কিছু বলতেন, তাদের কোন অনুপ্রেরণা বা কোন কথাটা আপনাকে অনেক বেশি সামনে এগিয়ে নেওয়ার পেছনে কাজ করেছে আর কি? আসলে আমার মা বাবা সবসময় বলতো যে তুই যেটাতে যাবি তুই সেটাতে ভালো করবি। আমার মা বাবা যখন এটা বলতো, আমার মনে হয় এর থেকে বড় অনুপ্রেরণা আমার আর কোনো কিছু দরকার ছিল না। যেহেতু আমার মা বাবা বলতেছে যে আমি পারবো, তাহলে তো অবশ্যই আমি পারবো। আমার মা বাবার দোয়া যেহেতু আছে, তো ওইটা আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল। আপনি তো এক সময় ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, হঠাৎ ডাক্তার হওয়ার ইচ্ছা কেন জাগলো? আসলে মা বাবা, আমার আব্বা আম্মু আমাকে ছোটবেলা থেকে একটা কথা বলতো যে যেই পেশায় বেছে নিস বড় হয়ে,
এমন একটা পেশা বেছে নিবি যার মাধ্যমে মানুষের সেবা করতে পারিস। আসলে যে কোনো পেশার মাধ্যমে মানুষের সেবা করা যায় চাইলেই, সেটা হচ্ছে মানুষের, যদি কেউ চায় যে সে ইঞ্জিনিয়ার হয়ে মানুষের সেবা করতে পারে, ডাক্তার হয়ে করতে পারে। কিন্তু আমাদের দেশের যে প্রচলিত যে ভর্তি পরীক্ষার যে সিস্টেম আছে, তো আমার কাছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার যে সিস্টেম, ওইটা আমার কাছে মনে হচ্ছে যে আমি ওইটার জন্য সুইটেবল। এবং মেডিকেলের যারা পড়াশোনা করে তারা যেহেতু ডাক্তার হয়, তো তারা সরাসরি মানুষের সেবা করার একটা সুযোগ থাকে। তো সেই জায়গা থেকে যেহেতু মেডিকেল প্রফেশনের মাধ্যমে বা ডাক্তারি প্রফেশনের মাধ্যমে আমি সরাসরি মানুষের সেবা করতে পারবো, তো সেই হিসেবে আমি মেডিকেল বা ডাক্তারি প্রফেশনকে বেছে নিই। আপনার একটা ইন্টারভিউতে দেখা যায় যে আপনি বলছেন যে চান্স না পেলে বাড়ি ফিরবো না। এটা কিসের জন্য? এটা কি কোনো ভয় থেকে নাকি এটা জেদ থেকে যে আমি পারবোই? আসলে আমার কনফিডেন্স ছিল, আমার কনফিডেন্সের জায়গা থেকে আমি ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্টে থেকে ইঞ্জিনিয়ারিং বদলে আমি মেডিকেলে আসি। কনফিডেন্ট ছিলাম যে হয়তো মেডিকেলে হবে। তো ওইরকম আবার একটা জেদও ছিল যে আমি যেহেতু এটা টার্গেট নিচ্ছি, আমি ওই টার্গেট ফিল আপ না করে আমি বাড়িতে যাবো না। ওইটা মূলত হচ্ছে জেদের জায়গা থেকে যে আমি এটা করবোই। কখনো কি পড়তে বসে মনে হয়েছে যে আমি আসলে পারবো না, বা ভেঙে পড়েছেন, বা কখনো না পারলে কান্নাও পায়, এরকম পরিস্থিতির শিকার হয়েছেন কিনা? এরকম আসলে সাময়িক হতো যে আমি পারবো না বা হয়তো আমার দ্বারা হবে না, খুবই সাময়িক। কিন্তু আমি লং টার্ম একটা জিনিসে বিশ্বাসী ছিলাম যে আমি যদি চেষ্টা করি, আমার জায়গা থেকে আমি যদি সর্বোচ্চ পরিশ্রম দিতে পারি, তাহলে অবশ্যই আমি পারবো। ওই জায়গাতে আমি নিজের প্রতি খুব বেশি কনফিডেন্ট ছিলাম। আপনার সমবয়সী যে বন্ধুরা তারা তো ঘোরাফেরা করতেন, বা এখনকার যে যুগ, আসলে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করলেন, বা হচ্ছে পড়াশোনার পেছনেই বেশি সময় দিলেন নাকি সব কিছুই মেনটেন করতেন? ক্লাস 10 পর্যন্ত, অর্থাৎ এসএসসির আগ পর্যন্ত আমি তো গ্রামে ছিলাম, বাড়িতে বন্ধুবান্ধব ছিল। কিন্তু যখন আমি ইন্টারমিডিয়েটে উঠি, তখন কিন্তু আমি বাড়ি থেকে, মানে আমার গ্রাম থেকে আমি শহরে চলে আসি, ঢাকায় চলে আসি, সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হই। তো তখন আসলে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারা তো গ্রামেই ছিল, শহরে আমার খুব একটা ফ্রেন্ড সার্কেল ছিল না। তো যেহেতু ফ্রেন্ড সার্কেল ছিল না, তো ঘোরাঘুরি, তাদের সাথে আড্ডায় ওই রকম হতো না, শুধু পড়াশোনা নিয়েই মনোযোগ থাকতো। বা আমি যেহেতু প্রথম থেকে একটা দিকে ফোকাসড ছিলাম যে মেডিকেলে চান্স পাওয়া লাগবে, আমার মেডিকেলে পড়া লাগবে, তো আমি যেহেতু একটা দিকে ফোকাসড ছিলাম, আমার পড়াশোনা করাটা অনেকটা ইজি হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ফোন ছাড়া কিছুই বুঝি না। ফোন থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কষ্ট। আপনি কি করতেন? আমি আমার যে একাডেমিকে তো আমি অনলাইনে পড়তাম, তারপরে অ্যাডমিশনে গিয়ে অফলাইনে পড়তাম। তো একাডেমিকে যেহেতু অনলাইনে পড়তাম, মোবাইল ফোন তো লাগতোই, মোবাইল ফোন ছিল আমার কাছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতাম যে মোটামুটি ভালোই প্রথম দিকে, ইন্টারমিডিয়েটের প্রথম দিকে যে ভালোই টাইম ওয়েস্ট হতো। তো আমি করতাম কি, আমি ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখতাম, অথবা ফেসবুক যেহেতু সোশ্যাল মিডিয়ার যে অ্যাপগুলো আছে ওইগুলো ডিলিট করে রাখতাম। ওইগুলোর মাধ্যমে নিজেকে যতটুকু পারা যায় কন্ট্রোল করার চেষ্টা করতাম। ভর্তি পরীক্ষার প্রস্তুতির রুটিনটা কেমন ছিল? পড়াশোনা, কত ঘন্টা পড়াশোনা করতেন? আসলে আমি পড়তাম যে আমার খাওয়া দাওয়া, নামাজ, তারপর জরুরি কাজ ব্যতীত যতটুকু টাইম আছে ততটুকুই পড়াশোনায় ব্যয় করার চেষ্টা করতাম। এখন তো সব সময় যে আমি সমান পড়তে পারবো প্রতিদিন এরকম না, কিন্তু আমার যতটুকু টাইম, মানে জরুরি কাজ বাদে যতটুকু টাইম থাকে, আমি সেই টাইমটুকুই পড়াশোনার চেষ্টা করতাম। সেটা হয়তো 8 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা এরকম, বা মাঝে মধ্যে এর থেকে বেশি, কখনো এর থেকে কম, এরকম হতো। পড়াশোনার কোন পদ্ধতি বা কৌশলটা আপনার মনে হয়েছে যে সবচেয়ে বেশি কাজে দিয়েছে ভালো ফলাফলের পেছনে? আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দিয়েছে সেটি যে প্রশ্ন অ্যানালাইসিস করে পড়া এবং ভুলগুলো ভালোভাবে অ্যানালাইসিস করা, যে প্রশ্ন কোন জায়গা থেকে, মেডিকেলের কোন টপিকগুলো থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসে, ওই টপিকগুলো আমি ভালোভাবে অ্যানালাইসিস করতাম। তো আমি বুঝতে পারতাম যে এই জায়গা থেকে এভাবে প্রশ্ন দিতে পারে। যেহেতু অ্যানালাইসিস ভালো ছিল এবং আমার যে ভুলগুলো হতো, যে টপিকটা ভুল হতো, আমি ওই টপিকটা দেখে রাখতাম। তো যার ফলে আসলে আমার ওই ভুল করা টপিকগুলো সম্পর্কে একটি ভালো আইডিয়া চলে আসে। আপনি কি মূল বইয়ের দিকেই বেশি ফোকাস করেছেন, নাকি সহায়ক কোনো বই, মানে সহায়ক বইয়ের দিকেও আপনার ফোকাস ছিল? আমি মূল বইয়ের প্রতি ফোকাসড ছিলাম। শুধু যে মেডিকেল প্রশ্ন ব্যাংকের বা মেডিকেল বিগত বছরের প্রশ্নের জন্য, যেহেতু এগুলো মেন বইয়ে থাকে না, তো এইগুলোর জন্য বাইরের বই থেকে এগুলো দেখতাম। কিন্তু মূলত মেন বই বেশি পড়তাম। মেন বই অনেকবার আমি রিভিশন দিয়েছি, যার ফলে মেন বইয়ের যে একটা আয়ত্ত, ওইটা আমার চলে আসে। গ্রামের সন্তান হয়েও যে শহরে আসা, এই যে পড়াশোনার স্ট্রাগল, এর গল্পটা যদি একটু বলতেন। ক্লাস 10 পর্যন্ত আমি বাড়িতেই ছিলাম। তারপরে যেহেতু আমার শহরে আসা লাগছে, ঢাকায়, আমি ফার্মগেটে প্রথম ফার্স্ট ইয়ার, ইন্টারমিডিয়েটে ফার্স্ট ইয়ার বাইরে একটা হোস্টেলে উঠি। তো মূলত তখন থেকে আমার যে স্ট্রাগল, এটা শুরু হয়। কারণ জীবনের প্রথম বাড়ি ছেড়ে আসছি, মা বাবা নাই, বন্ধুবান্ধব কেউ নাই, সম্পূর্ণ নতুন একটি শহর, তারপরে পরিচিত তেমন কেউ নেই পরিচিত।
তো প্রথম যখন হোস্টেলে উঠি তখন বাড়ির খাবার আর যে বাইরের হোস্টেলের খাবার সেটা তো অনেক ডিফারেন্স। সেটা যারা বাইরে এসে থাকে তারাই ভালো বলতে পারবে, বুঝতে পারবে। তো আমার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রথম দিকে যেটা স্ট্রাগল ছিল সেটি হচ্ছে যে বাইরের খাবারের সাথে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। বিশেষ করে আমি যেই হোস্টেলে থাকতাম ওইখানে হচ্ছে 6,500 টাকা করে মাসে, তো ওই চার্জ দিয়ে আমি থাকতাম। তো খাবার ওই রকমই ছিল, খুব একটা ভালো ছিল না। তারপর হচ্ছে ফার্মগেটের দিকে তো বেশিরভাগ হোস্টেলগুলোর যে অবস্থা এটা সবাই মোটামুটি জানে যে কীরকম অবস্থা। তো ওই টাইমে মূলত ওই যে খাবার, তারপর হচ্ছে থাকা, তারপরে হচ্ছে পরিবার ছেড়ে থাকা, বন্ধুবান্ধব সব কিছু ছেড়ে এখানে থাকা, প্রথম 2-1 মাস খুবই কষ্ট হতো। আমি তো প্রথম দিকে 1 সপ্তাহ পরে পরে বাড়িতে চলে যেতাম, কিন্তু যখন আস্তে আস্তে সময় যেতে থাকে 1 মাস 2 মাস 3 মাস, তারপরে দেখলাম যে 50 দিন 60 দিন বা 2 মাস 3 মাস পরে পরে বাড়িতে যেতাম। পড়াশোনা চলাকালীন অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে বা আর্থিক কষ্টে ছিলেন, বা ফ্যামিলির সাপোর্ট বা অন্য কেউ সাপোর্ট করেছে এরকম? আমার ফ্যামিলি আমাকে প্রথম থেকেই আর্থিকভাবে তারপর মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। যদিও ফ্যামিলি আমরা যেহেতু একটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমি, তো হয়তো ফ্যামিলিতে টানাপোড়েন ছিল, কিন্তু তারা আমার বাড়িতে আমার মা বাবা কখনোই আমাকে এই বিষয়গুলো অবগত আমাকে আমি যখন বলতাম যে আমার এই কোর্সে ভর্তি হওয়া লাগবে, আমার এই বই লাগবে, তারা কখনোই বলতো না যে এটা কেন লাগবে। সব সময় আমাকে যা লাগতো সব কিছু তারা প্রোভাইড করতো। যদি মেডিকেলে চান্স না পেতেন তাহলে কি করতেন? মেডিকেলে চান্স না পেলে আবার চেষ্টা করতাম, সেকেন্ড টাইম চেষ্টা করতাম। কিন্তু যদি বলা হয় যে আরেকটা কোন প্রফেশন, যে ডাক্তারি বা আরেকটা কোন প্রফেশন সবচেয়ে ভালো লাগে, সেটি হচ্ছে যে মাছ ধরা। কারণ ছোটোবেলা থেকেই আমি দেখতাম আমরা যেহেতু গ্রামে থাকতাম, আমাদের বাড়ির পাশে বিল ছিল, পুকুর ছিল, সবাই মাছ ধরতো, কিন্তু আমি মাছ ধরতে পারতাম না। কিন্তু সবাই যখন মাছ ধরতো এটা দেখে আমার খুবই ভালো লাগতো। এবং আমার মনে আছে যে আমি মনে হয় একবার একটা কই মাছ ধরেছিলাম, তারপর ওইটা বাড়িতে এনে আমি পানি দিয়ে রাখছি। মানে মাছের প্রতি এতই আগ্রহ ছিল আমার। তো আমার মনে হয় যদি আমি কোনো কারণে ডাক্তারি পেশায় প্রফেশনে না থাকতাম, তাইলে অবশ্যই আমি একটা পুকুর করে মাছ চাষের চেষ্টা করতাম। গ্রামে যারা থাকে তারা তো অনেক খেলাধুলার সাথে জড়িত থাকে, বা হচ্ছে আপনার গাছে ওঠা, এরকম মজার কোনো স্মৃতি আছে আপনার? গাছে আমি উঠতে পারতাম না, তবে আমি খেলাধুলা করতাম প্রচুর। কারণ যেহেতু আমি ছোটোবেলা থেকে গ্রামে অনেক বন্ধু বান্ধব ছিল। আমি ওই টাইমে আমার ক্লাস 6 না, আমি যখন ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত তখন সবচেয়ে বেশি খেলতাম। তারপরে 6 থেকে 8 পর্যন্ত মানে 5 থেকে আরও বেশি খেলতাম। কিন্তু যখন 8-এর পরে করোনা আসে, করোনার পরে সবাই বাড়িতে একটা থমথমে অবস্থা, বাড়ি থেকে বের হওয়ার সুযোগ নেই। এই যে তখন থেকে আমার খেলাধুলা বন্ধ হলো, তারপরে আর তেমন খুব একটা খেলাধুলা করা হয়নি। আচ্ছা, আবার পড়াশোনায় ফিরে যাই। সেটা হচ্ছে মূল বই কতবার রিভিশন দিয়েছিলেন? আমার বায়োলজিটা মনে আছে, বায়োলজি প্রায় 8 থেকে 10 বার রিভিশন, মানে মূল বই পড়া হয়েছে 8 থেকে 10 বারের মতো। পরীক্ষার আগে একদম শেষ প্রস্তুতিটা কেমন ছিল? ধরেন 7 দিনের প্রস্তুতি। পরীক্ষার পরে আমি আসলে মূলত আমার যেহেতু অ্যাডমিশন টাইমে ডেঙ্গু হয়েছিল, তো ডেঙ্গুর পরে আমি প্রিপারেশনটা সম্পূর্ণ চেঞ্জ করে ফেলি। কারণ আমার একটা প্ল্যান ছিল যে এভাবে পড়বো, আমার একটা রুটিনও ছিল যে লাস্ট 1 মাস কীভাবে পড়বো বা লাস্ট 2 মাস কীভাবে পড়বো। কিন্তু যখন ডেঙ্গুতে আক্রান্ত হয় তখন আবার পুরো রুটিনটা চেঞ্জ করা লাগে। আমি ভাবছিলাম যে আমি রিভিশন হয়তো 3 বার দিতে পারবো অ্যাডমিশন টাইমে, কিন্তু আসলে ওইটা যেহেতু 10 দিনের একটা গ্যাপ পড়ে যায়, তো আমার 3 বার রিভিশন আমি ফুললি দিতে পারি নাই। 2 বারের মতো দিছি, 3য়-বারের মাথায় হয়তো কিছু অধ্যায় বাদ ছিল। তারপরে আমি চেষ্টা করছি যাতে একবার হলে আমি চোখ বুলে যেতে পারি। তো লাস্ট সপ্তাহে আমি মূলত যে টপিকগুলো আমি ভুল করতাম বেশি, অর্থাৎ আমার যে ভুলের যে জায়গাগুলো ছিল সেগুলো আমি আবার নোট করে রাখতাম যে আমার এই জায়গাগুলো থেকে নিয়মিত ভুল হয়। তো ওই জায়গাগুলো মূলত আমি লাস্টের যে কয়েকদিন ছিল, 3 দিন বা 1 সপ্তাহ, ওই জায়গাগুলোতে বেশি ফোকাস করেছিলাম। মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে স্টুডেন্টদের ভেতরে অনেক মিথ কাজ করে যে আমাকে দিয়ে হবেই না বা আমি পারবই না। অনেক সময় এটা চিন্তা করে অনেকে চেষ্টাও করে না। তাদের জন্য আপনি কি বলবেন? আসলে এতটাও কঠিন না, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু গ্রাম থেকে উঠে এসে করতে পেরেছি এবং ফার্স্টও হতে পেরেছি, তো যে কোনো মানুষের ভিতরে আসলে সেই সম্ভাবনাটা আছে। এখন তার ভেতরেটাকে হয়তো কারোর মাধ্যমে জাগিয়ে তুলতে হবে, বা তার মা বাবাকে সেটা জাগিয়ে দিতে হবে, অথবা নিজে থেকে নিজের যে কনফিডেন্স থাকতে হবে যে আমি ওইটা পারবো। যদি নিজে থেকে কনফিডেন্স থাকে তাহলে আসলে মেডিকেল অ্যাডমিশন খুব একটা আমার মনে হয় না যে কঠিন। প্রথম তো হলেন, এবার পরবর্তী লক্ষ্য কি? এখন তো লক্ষ্য আগে MBBS শেষ করা ভালো করে। কারণ এখন তো মাত্র অনেকেই বলে যে মেডিকেলের ক্ষেত্রে হচ্ছে অ্যাডমিশন টেস্টটা সবচেয়ে সহজ, তারপরে যে পরীক্ষাগুলো আছে বাকি সবগুলো হচ্ছে কঠিন। তো আসলে
আসলেই কঠিন মেডিকেলের যে পড়াশোনা, ওইটা যারা আমাদের সিনিয়র ছিল সবার কাছ থেকে শুনছি কঠিন। তো আমার এখন মূল লক্ষ্য যে আমি যেরকম ভালো রেজাল্ট করে মেডিকেলে চান্স পেয়েছি, ওই ভালোটা যাতে আমি বজায় রাখতে পারি, ওইটাই এখন আমার সবচেয়ে বড় লক্ষ্য। স্পেসিফিক কোনো বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা এরকম কিছু? আসলে আমি আবার কি একটা কাজ করি যে কোনো একটা বিষয়ে বা কোনো একটা দিকে যাওয়ার জন্য হচ্ছে ওই বিষয় সম্পর্কে ভালোভাবে অ্যানালাইসিস করে জানি বা জানার চেষ্টা করি। তো মেডিকেলের যেহেতু আমি মাত্র চান্স পাইছি, আমি জানার চেষ্টা করব, আগামী 5 বছর যেহেতু পড়াশোনা করব, দেখবো আমার কোন পার্টিকুলার বিষয়টা বা কোন টপিকটা ভালো লাগে, সেই অনুযায়ী ডিসিশন নিব। কিন্তু এমনিতে হচ্ছে এখন যদি বলি যে এখন এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে ভালো কোনটা লাগে, সেটা হচ্ছে যে অনকোলজির যে বিষয়, ওইটা আমার কাছে ভালো লাগে। অর্থাৎ আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ, এই জায়গায় দাঁড়িয়ে আমি যে একজন ক্যান্সার বিশেষজ্ঞ হতে চাই। পরবর্তীতে সেটা আবার হয়তো চেঞ্জ হলেও হতে পারে। আপনার ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? আমার ভর্তি পরীক্ষার যে 3 মাস, তার মধ্যে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে যে আমার ভর্তি পরীক্ষার 1 মাস আগে যখন আমি ডেঙ্গুতে আক্রান্ত হই, ওই যে রাতে আমি ডেঙ্গুতে আক্রান্ত হই, ওই রাতে আমি বুঝতে পারতেছিলাম যে আমার, কারণ ডেঙ্গুর যে লক্ষণগুলো, যে ব্যথা, তারপরে হচ্ছে হঠাৎ করে জ্বর, ওইটা আমি বুঝতে পারতেছিলাম যে হয়তো আমার ডেঙ্গু হবে, মানে জ্বর আসার পরে বুঝতেছিলাম। তো তারপর আমি আর ঢাকাতে টেস্ট করাই নাই, তারপর আমি ইয়েতে চলে যাই, আমি সরাসরি আমার গ্রামে চলে যাই, কারণ আমি বুঝতে পারছিলাম যে হয়তো ডেঙ্গু হচ্ছে। তো বাড়িতে গিয়ে যখন টেস্ট করাই তখন ঠিকই ডেঙ্গু পজিটিভ আসছে। তখন প্রথম অবস্থায় অনেক আতঙ্কিত হই যে আসলে অ্যাডমিশন টাইমের তো মাত্র 90 দিন বা 3 মাস সময়। তো ওই 3 মাস সময়ের মধ্যে যদি আমার 10-12 দিন চলে যায়, তাহলে তো আমি অনেক পিছিয়ে পড়বো। যে জায়গায় আমি একাডেমিক থেকে ফোকাস ছিলাম যে আমি যদি একটা দিন পিছিয়ে থাকি, তাহলে তো একটা দিন না পড়ে আরেকজন আমার থেকে এগিয়ে যাবে। তো ওই জায়গায় অ্যাডমিশনের মতো গুরুত্বপূর্ণ সময়ে যখন যে ডেঙ্গু আক্রান্ত হই, প্রথম অবস্থায় আমি খুবই আতঙ্কিত হই এবং প্রথম খুব ভয় পাই যে আসলে যে 10 দিন যে গ্যাপ পড়লো, ওই গ্যাপটা কি আমি আসলে ফিল আপ করতে পারবো কি না। তো ওইটা নিয়ে প্রথম টেনশন হয়, কিন্তু যখন দিন যেতে থাকে, 1 সপ্তাহ, 5 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, তারপরেও ভালো হয় না, প্রায় 12 দিন আমার লাগছে আমার ফুললি রিকভার করে। আমি আবার বাড়ি থেকে আবার ওই ঢাকাতে যেতে আবার প্রায় 12 দিন সময় লাগে। তো তখন ঢাকাতে গিয়ে প্রথম অবস্থায় 2-1 দিন যখন কোচিংয়ে পরীক্ষা দিতে যাইতাম, দেখতাম যে আগে যেরকম মার্ক পাইতাম তার থেকে এখন একটু কম পাচ্ছি। তো তখন আবার আরেকটা আতঙ্ক যে আমি কি সব ভুলে গেলাম কি না। তারপর আবার দিন যেতে যেতে তারপর আরেকটা বিষয় ছিল আমার, যে আমি আল্লাহর উপরে ভরসা করছিলাম যে যেহেতু ডেঙ্গু, যেহেতু আল্লাহ রোগ বিমার যেহেতু আল্লাহই দেয়, এবং অবশ্যই এর মধ্যে আমার ভালো কিছু কল্যাণ নিহিত আছে। এবং আরেকটা বিষয় নিয়ে যেটা আমি কনফিডেন্ট থাকতাম বা চিন্তা করতাম যে হয়তো আমি যে এই টাইমে বা এই 10 দিনে যা পড়ছি তা তো মেডিকেলে নাও আসতে পারে, এরকমও তো হতে পারে। তো অযথা আমি তো টেনশন করে লাভ নাই। টেনশন করলে তো আরও যে সামনে যে দিনগুলো আছে, ওই দিনগুলোতে আমি ভালো করে পড়াশোনা করতে পারবো না। তো তখন ওই বিষয়টা সম্পূর্ণ চিন্তা আস্তে আস্তে ডেঙ্গুর থেকে সেরে ওঠে। শহরে আসার পরে আস্তে আস্তে এইগুলো চিন্তা মোটামুটি রিকভার করে ফেলি। তো তারপর মোটামুটি 1 সপ্তাহ 5 দিন পরে আবার ফুললি যে পড়াশোনা ওইখানে ব্যাক করে, তারপর আবার আমি প্রথম যেরকম পড়তাম তার থেকে অনেক বেশি, প্রায় বলা চলে যে ডাবল টাইম পড়ার চেষ্টা করতাম ওই ডেঙ্গুর পরবর্তী সময়, যার ফলে আমি যে গ্যাপটা পড়েছিল ওইটা মোটামুটি ফিল আপ করতে পেরেছিলাম। যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আপনার পরামর্শ এবং রুটিনটা যদি বলতেন। প্রথমে রুটিনের ব্যাপারে আসি। রুটিনটা হচ্ছে যে আমরা অনেকে করি কি যে অনেক রাত জেগে পড়াশোনা করি, কিন্তু আমার ক্ষেত্রে আমি করতাম কি, আমি হচ্ছে সকালে পড়াশোনা করতাম, বিশেষ করে ফজর নামাজের পরে এই পড়াশোনার শুরু করার চেষ্টা করতাম। যেহেতু মেডিকেলে হচ্ছে যে মুখস্থ নির্ভর পড়াশোনা একটু বেশি মুখস্থ করা লাগে, বায়োলজিতে অনেক কিছু। তো আমার মনে হয় মেডিকেলে যারা প্রিপারেশন নেবে তাদের ক্ষেত্রে তারা যদি সকালের টাইমটাকে বেছে নেয় পড়াশোনার জন্য, সেটা ভালো হবে। সকাল থেকে পড়াশোনা শুরু করলে অনেক বেশি টাইমও পাওয়া যায়। আর তাদের ক্ষেত্রে যদি বলি যে পরামর্শ বা আমার ক্ষেত্রে তাদের বিশেষ কিছু সাজেশন, সেটা হচ্ছে যে কয়েকটা পয়েন্টে আমি কথা বলি যেগুলো আমাদের ক্ষেত্রে স্টুডেন্টরা বেশি ভুল করে। সেগুলো হচ্ছে যে প্রথমে যে মেডিকেলে চান্স পেতে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটি হচ্ছে যে অনেক বেশি পরিশ্রম করা, মন মানসিকতা তৈরি করা। তারপরে হচ্ছে যে আল্লাহর উপরে সর্বোচ্চ বিশ্বাস এবং ভরসা রাখা, যে তিনি আমাকে সর্বোচ্চ একটা পর্যায়ে নিয়ে যেতে পারেন, ওই ভরসাটা রাখা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আলটিমেটলি আমি যদি দেখি যে অনেক পরিশ্রম করার পরেও অনেকে পারে না হচ্ছে যে কনফিডেন্সের অভাবে এবং আল্লাহর উপরে ভরসা রাখার অভাবে। তো একই সাথে পরিশ্রম, হার্ডওয়ার্ক এবং হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখা, ভরসা রাখা, ওইটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা ভালো কিছু করতে চাই ঠিকই, কিন্তু আমাদের মধ্যে ত্যাগ করার মন মানসিকতা থাকে না। যে আমরা চাই যে সব কিছু করবো, আমার বন্ধুরা যা করছে, বন্ধুরা ঘোরাঘুরি করছে, বন্ধুরা ফোন চালাচ্ছে, আমি ওইটা করবো, পাশাপাশি আমি ভালো রেজাল্ট করবো, ওইটা আসলে হয়ে ওঠে না। আমরা যদি ভালো কিছু করতে চাই তাহলে আসলে আমাদের
অনেক কিছু ত্যাগ করার মন মানসিকতা তৈরি করা উচিত। কারণ আমার বন্ধু যা করছে তাইলে তো আমরা দেখব যে আমাদের অ্যাডমিশন যে জার্নিতে বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে ছিটকে যায়, অনেকেই চান্স পায় না। তো যদি আমরা সবার মতো গতানুগতিক চিন্তা করি যে সবাই যা করছে তা করবো, তাহলে কিন্তু ওইটা আমাদের জন্য বা খুবই ক্ষতিকর হবে। মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা ঠিক কবে থেকে নেওয়া উচিত? আমার মতে মেডিকেল প্রিপারেশনটা ইন্টারমিডিয়েটের শুরু থেকেই শুরু করা উচিত, বা ইন্টারমিডিয়েট প্রথম থেকেই শুরু করা উচিত। কারণ এখন হচ্ছে কি, যেহেতু অনলাইনের যুগ, গ্রামে থেকেও একজন মানুষ কিন্তু চাইলেই প্রথম থেকেই মেডিকেল রিলেটেড যে পড়াশোনা ওইটা শুরু করতে পারে, বা মেডিকেল অ্যাডমিশনের জন্য যে পড়াশোনা সেটা শুরু করতে পারে। যেহেতু সবাই আগে থেকে শুরু করে, এবং এখন যারা আছে এইচএসসি 26 এবং 27 ব্যাচ, তাদের ক্ষেত্রেও দেখা যাবে যে তারা প্রথম থেকেই শুরু করছে। তো যেহেতু অধিকাংশ মানুষ প্রথম থেকেই শুরু করছে, তো যারা এই ফার্স্ট থেকে শুরু করে তারা অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবে। এবং লাস্টের দিকে যেহেতু কোনো বিপদ বা কোনো রোগ বিমার তো আসলে বলে আসে না, যে কোনো সময় আমি অসুস্থ হয়ে যেতেই পারি। তো আমার আসলে যত আগে সম্ভব প্রিপারেশনটা যদি আমি গুছিয়ে রাখি, তাহলে হচ্ছে পরের জন্য আর অপেক্ষা করা লাগবে না আমার। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন কখনো? খুব একটা সহশিক্ষা কার্যক্রমে আমি যুক্ত ছিলাম না, শুধু খেলাধুলা করতাম ওই রকম। কিন্তু একটাতে ছিলাম, হচ্ছে একবার উপজেলা পর্যায়ে কিরাত প্রতিযোগিতায় আমি উপজেলাতে প্রথম হয়েছিলাম। শান্ত, আমাদের এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলেন। মেডিকেলের ক্ষেত্রে অনেকে আমরা যারা আমার অনুজরা যারা আছে, সেটা অনেকে ভুল করে কি, যে মেন বই বাদ রেখে অনেকে সহায়ক বইয়ের পেছনে বেশি ছোটে। তো আমি তাদেরকে এ ব্যাপারে সাবধান করে দিতে চাই। আসলে মেন বই থেকে মেডিকেলে প্রায় 80 থেকে 90% প্রশ্ন আসে। তো মেন বইটা আমার মতে বেশি ফোকাস থাকা উচিত। মেন বই যদি কারো মনে হয় যে অনেকবার পড়া হয়েছে, তো তখন সে প্রশ্নের জন্য অন্য সহায়ক বই এবং অন্যান্য যে বইগুলো আছে ওইগুলো দেখতে পারে। এবং পড়াশোনার ক্ষেত্রে, বিশেষ করে মেডিকেলের ক্ষেত্রে হচ্ছে কনসিস্টেন্সিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি একদিন পড়লাম, তারপর আবার কয়েকদিন গ্যাপ পড়লো, বা একদিন অনেক বেশি পড়ার পরে 2-1 দিন গ্যাপ পড়লো, ওইটা আসলে মেডিকেলের ক্ষেত্রে ওই রকম পড়াশোনা খুব একটা কার্যকর হয় না। তো যারা ভবিষ্যতে মেডিকেলে বা মেডিকেল অ্যাডমিশনে ভালো করতে চায়, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তারা যেন পরিশ্রম করে, এবং সেই পরিশ্রমটা যত নিয়মিত হয়, এবং যদি কম টাইমও সে পড়াশোনা করে, সেটা যত নিয়মিত হয়, এবং প্রতিদিন যেন সে একটু হলেও ভালো করে বা একটু হলেও পড়াশোনাতে নিজেকে নিয়োজিত রাখে। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের আজকের পত্রিকার সঙ্গেই থাকুন।